নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 6 তারিখ শুক্রবার। জানাবো আজকের 22টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক ব্লান্ডার হবে মমতার, রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক হুমায়ুন। এতদিন ভোট দিলেও হঠাৎ নাম বাদ যাওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। তেল শোধনাগার বন্ধ করলো এমআরপিএল, খবর সূত্রে। তবে কি অপরিশোধিত তেলের অভাব এবার প্রকট? পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কি কারণ? ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? কাতারে একাধিক বিস্ফোরণ, ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান, তেহরানি স্টেডিয়ামে এয়ার স্ট্রাইক। রাজ্যে ভোটের আগে তল্লাশিতে জোর দেওয়ার নির্দেশ কমিশনের, বিশেষ নজর সীমান্তবর্তী এলাকায়। সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। দলের অন্দরে বিক্ষোভের মধ্যেই শাহের উপস্থিতিতে নীতিশের মনোনয়ন পেশ, তেজস্বী বললেন বিশ্বাসঘাতকতা। আনন্দ বোসের পদত্যাগের পরেই ঘোষিত নয়া রাজ্যপালের নাম, চিনেন এআর রবিনকে। দিদি অনেক ভালো, বিজেপির পরিবর্তন যাত্রায় মিঠুনের দেখা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা। তারেক মসনদে বসতেই মুক্তি, জামিন পেলেন ইউনূস, আমলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক। সদ্য ফেরেন হাসপাতাল থেকে, কেরলে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের। টেনশনে ঘেটে ঘ, শ্রমিকের খাতা থেকে টুকে অবশেষে রাজ্যসভার মনোনয়ন পেশ রাহুলের। বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির আগেই ভোট ঘোষণা নয়, সিইও অফিসে সিপিএম আইএসএফ গেলেন হুমায়ুনও। ব্রিগেডে মোদীর সভায় বড় ঘোষণার সম্ভাবনার, ভোটের আগে কোন চমক দেবেন প্রধানমন্ত্রী? রাজীবের মুখে মাদার মেনকার লড়াই, বৈষম্যের বিরুদ্ধে আর কি বললেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থীরা? ডিএ যুদ্ধে নবান্নের পিঠ ঠেকেছে দেওয়ালে, 10,400 কোটির খাড়া, সুপ্রিম কোর্টের চরম হুঁশিয়ারি দিদির সরকারকে। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে নির্বিঘ্নে ভোট মিটল নেপালে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী 65টি রাজনৈতিক দল। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা কি ভারতের বন্দর ব্যবহার করছে? লক্ষ্মীর ভান্ডারের পাল্টা, পরিবর্তন যাত্রা থেকে মহিলাদের জন্য 5,700 কোটি ফান্ডের প্রস্তুতি বিজেপির। ভারতীয় সেনায় 3 পুরুষ, তবু এসআইআর এর নাম বাদ বধুর, ফর্ম 6 পূরণে দাঁড়িয়ে বারাসাতের লম্বা লাইনে। হোলির রাতে বচসার সময় গুলি ছুড়ল কিশোর, মালদহে প্রাণ গেল 10 বছরের নাবালকের, পাল্টা মারধরে নিহত অভিযুক্তের বাবা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করার বিষয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে। অবসরপ্রাপ্ত এই আইপিএস কে নিয়েই এমন বিতর্কের শেষ নেই। এরই মধ্যে অবসরের পর তাকে প্রার্থী করার কথা ভেবেছেন তৃণমূল সুপ্রিমো, যা নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে। এবার আসরে হুমায়ুন কবির তার দাবি, রাজীব কুমারকে তৃণমূলের প্রার্থী করার ফল পেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যসভায় অরাজনৈতিক ব্যক্তিত্বদের পাঠাচ্ছে তাতে দলের কোনো লাভ হবে না বলে মনে করেন হুমায়ুন। তার দাবি, আদতে রাজ্যসভার প্রার্থী করে রাজীব কুমারকে পুরস্কার দেওয়া হলো। এই প্রসঙ্গে সারদা মামলার কথা মনে করিয়ে দিলেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল তখন এই রাজীব কুমার কি কি কাজ করেছিলেন তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বুঝতে পেরেছিলাম এবং দেখেছিলাম। রাজীব কুমারকে প্রার্থী করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এক অন্যতম বড় ব্লান্ডার হতে চলেছে। রাজনৈতিক দলের কর্মী তথা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কিছু মানুষকে উপটোকন দেওয়া আসলে রাজনৈতিক ব্লান্ডার হবে বলে মনে করেন হুমায়ুন। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন রাজীব কুমার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমার এমন কোনো দায়িত্ব দেবেন না যা আমি সামলাতে পারবো না। তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন। বাদের তালিকায় নাম একই বুথের 60 জন বৈধ ভোটার। 2002 সালে ভোটার লিস্টে সঠিকভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ, কিন্তু তারপরেও এক বুথের 7 জনের নাম বাদের তালিকায়। দুশ্চিন্তায় পরিবারগুলো। বাদরিয়া চাঁদরা গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথের ঘটনা। দুলাল মৃধা, ইরিয়ারুন বিবি, সোমা স্বর্ণকার, শিখা মণ্ডল, মীরা চক্রবর্তী সহ 7 জনের নাম বাদ গেল একই বুথে। বাদ যাওয়া তালিকায় লেখা রয়েছে ত খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। চিন্তায় দিন কাটাচ্ছেন তারা, আর এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়।
তিনি বলেন, যে কাজ করতে 2 বছর সময় লাগে সেই কাজ যদি 1 মাসের মধ্যে হয় তাহলে এরকম ভাবে নাম বাদ যাবে প্রকৃত ভারতীয়দের। পাল্টা বিজেপি নেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই, সমস্যার সমাধান হবে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এই যুদ্ধে জড়িয়ে রয়েছে আমেরিকা, আর এই যুদ্ধ শুরুর পর একের পর এক ঘটনার কারণে চাপে পড়ছে বিশ্ব অর্থনীতি। ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, আর ইরানের এই সিদ্ধান্তে চাপে পড়েছে সেই সব দেশ যারা ওই হরমুজ দিয়েই নিজেদের প্রয়োজনীয় তেল আমদানি করে। গোটা বিশ্বে যা তেলের লেনদেন হয় তার 20 থেকে 25% তেল বিকিকিনি হয় ওই হরমুজ প্রণালী দিয়ে। ভারতে তেল আমদানিকারক দেশগুলির মধ্যে পড়ে, কারণ আমাদের দেশ প্রয়োজনের প্রায় 85% তেল আমদানি করে, আর ভারতের আমদানিকৃত তেলের প্রায় 50% তেল আসে ওই হরমুজ প্রণালী দিয়ে। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক সহ একাধিক দেশের কাছ থেকে তেল কেনে আমাদের দেশ। যদিও এর বাইরে রাশিয়া, আমেরিকা, ভেনেজুয়েলা সহ তেল কেনে ভারত। ফলে একেবারে জলে পড়ে যাওয়ার মতোই অবস্থা। ভারতে না হলেও চাপ একটু বেড়েছে ভারতের। সূত্রে খবর, এবার অপরিশোধিত তেলের অভাবে তৈল শোধনাগার বন্ধ করে দিল ভারতীয় সংস্থা MRPL বা ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড। সূত্রের খবর, ম্যাঙ্গালোরের রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেডের ওই শোধনাগারে দৈনিক 3 লক্ষ ব্যারেল তেল সংশোধন করা হয়। এই খবর যদি সত্যি হয় তাহলে দৈনিক প্রয়োজনীয় তেলের চাহিদা মেটাতে পারবে না আমাদের দেশ। ইতিমধ্যেই বাড়ছে ক্রুড অয়েলের দাম। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে বেঞ্চমার্কে ক্রুড অয়েলের এপ্রিল কন্ট্রাক্টের দাম ইতিমধ্যেই বেড়েছে 2.43%। আপাতত এই ক্রুড অয়েল ব্যারেল প্রতি $83.26 ট্রেড করছে। শুধুমাত্র এটা নয়, নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের এপ্রিলের কন্ট্রাক্টের দামও বেড়েছে 2.63%। ইতিমধ্যে এই তেলের ব্যারেল প্রতি দাম ছুঁয়ে ফেলেছে $76.63। তবে ক্রুড অয়েলের দাম এইভাবে বাড়তে থাকলে ভারতের খরচ হু হু করে বাড়বে। উদাহরণ দিয়ে বললে, প্রতি বছরে যদি ব্যারেল প্রতি তেলের দাম $1 হয় বা বাড়ে, তাহলে ভারতে তেল আমদানির খরচ বেড়ে যেতে পারে প্রায় 16,000 কোটি টাকা। পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বর্তমানে তিনি দিল্লিতে আছেন। কি কারণে পদত্যাগ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মাত্র 3 বছর হয়েছে রাজ্যপালের পদে ছিলেন। রাজভবনের নাম পাল্টে লোকভবনও করেছেন সাম্প্রতিক সময়ে। স্বেচ্ছায় পদত্যাগ নাকি তাকে পদত্যাগ করানো হলো? পঞ্চায়েত ভোটের আগে দায়িত্ব নিয়েছিলেন, পদত্যাগ করলেন বিধানসভা ভোটের আগে। 2022 সালে 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন তিনি। সেই হিসাবে 2027 সাল অব্দি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকায় পদত্যাগ করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পদত্যাগ দিয়েছেন তিনি, কিন্তু বিধানসভা ভোটের আগে কেন ইস্তফা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্যে ভোট, হিংসা, দুর্নীতির মতো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সরব হয়েছিলেন সিভি আনন্দ বোস। সেই রাজ্যকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছিলেন তিনি, কিন্তু সময়কাল পূরণ হওয়ার আগেই ইস্তফা দিলেন তিনি। 1951 সালে 2রা জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসাবে দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছায়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি? এদিকে রাজ্যপালের পদত্যাগের পর স্তম্ভিত প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে তার পদত্যাগের নেপথ্যে কি কারণ তা জানা যায়নি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। অন্যদিকে সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসাবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছায়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য বিজেপির নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকায় তার পদত্যাগের কারণ কি? এদিকে রাজ্যপালের পদত্যাগে খবর পেয়ে স্তম্ভিত প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে তার পদত্যাগের নেপথ্যে কারণ কি তা জানা যায়নি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। ভোটের আগে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপে পদত্যাগ হলেও আশ্চর্য হব না, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কোনো পরামর্শ না করেই সিদ্ধান্ত আক্রমণ মুখ্যমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের 6ষ্ঠ দিন, কাতারের ওপর একাধিক বিস্ফোরণ, দোহার আকাশে বিস্ফোরণের শব্দ, দোহাতে নতুন করে বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে শহরে। দোহার আমেরিকান দূতাবাসে হামলার আশঙ্কা, খালি করা হয় আশেপাশের বহুতল। ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। জেরুজালেম, সেন্ট্রাল ইসরায়েল, ওয়েস্ট ব্যাংকে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। ইসরায়েলের তেল আবিবে হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট।
ডোমসডে মিসাইল নামে নতুন পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরানের উপর চাপ বাড়ালো আমেরিকা। আমেরিকার বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পরীক্ষা চালালো ডোমসডে মিসাইলের। ঘটনায় 28 ঘন্টা কিলোমিটার বেগে উড়ে গিয়ে 6,700 থেকে 13,000 কিলোমিটার দূরত্বে নির্ভুল আঘাত আনতে সক্ষম ডোমসডে। এছাড়াও এবার ইরানকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ থেকে পরপর টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা। ইরানকে লক্ষ্য করে জল থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ছুড়ল আমেরিকা। 1,700 কিলোমিটার উড়ে গিয়ে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে সক্ষম টোমাহক মিসাইল। রেডার এড়িয়ে উঠতে পারে নিচু দিকেও। একদিকে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করল আমেরিকা। এবার পাল্টা শ্রীলঙ্কায় দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠালো ইরান। শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের দ্বিতীয় জাহাজ দেখা গিয়েছে, জানালো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় জলসীমার দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠালো ইরান। ইরানের যুদ্ধজাহাজ ধ্বংসের পরে তিনি শ্রীলঙ্কার দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠালো ইরান। শ্রীলঙ্কার সংসদে জানালেন শ্রীলঙ্কার মন্ত্রী। অশান্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধের আজ ষষ্ঠ দিন। ইরানে এখনো পর্যন্ত 1,405 জনের মৃত্যু হয়েছে। বেইরুটে হিজবুল্লাহর ডেরায় হামলা, ইসরায়েলের হামলায় 3 জনের মৃত্যু হয়েছে। রাতে তেহরানে বিমান হামলা যৌথ বাহিনীর। একের পর এক বোমা মিসাইল বিস্ফোরণ হয়েছে। আমেরিকার বোমা এবং ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস ইরানের একের পর এক সমরাস্ত্র। নতুন ভিডিও প্রকাশ করে দাবি আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রকের। পাল্টা বাহরিনে আমেরিকা সেনাঘাঁটিতে ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে ইরানের। এদিকে হামলা চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল প্রত্যাঘাত ইরানের। মহড়ায় ব্যস্ত আমেরিকার নৌসেনা। শক্তিশালী অস্ত্র প্রয়োগে সমুদ্রে দেখা দিচ্ছে শক ওয়েভ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার ভোটের সঙ্গে যুক্ত 25টি এনফোর্সমেন্ট এজেন্সিকে কাজ শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো, তল্লাশি নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফে। বৃহস্পতিবার সিইও দপ্তরে এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এই বৈঠকে প্রতিটি এনফোর্সমেন্ট এজেন্সিকে ভোটের আগে কাজ শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে। সীমান্ত এবং আন্তঃসীমান্ত এলাকায় যাতে নজরদারি বাড়ানো যায় সেই দিকেও নজর দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি তল্লাশি অভিযানের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। সাধারণত ভোটের আগে রাস্তাঘাটের বিভিন্ন গাড়িতে নজরদারি চালানো হয়, তল্লাশি চালানো হয় এয়ারপোর্টেও। বিভিন্ন রেল স্টেশনে বাড়তি নজরদারি চালানো হয়ে থাকে। লক্ষ্য কোন রকম বেআইনি কার্যকলাপ রোধ করা। এবার তার শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। বেআইনি কিছু পেলেই তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই বেআইনি জিনিস পাচার না হয়, যাতে কোনোভাবেই কালো টাকা লেনদেন না হয় সেই দিকে গুরুত্ব দিয়ে নজরদারি জোরদার করতে হবে। নির্বাচনের আগে যত বেশি সম্ভব এই তল্লাশি বাড়াতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। তল্লাশি জোরদার করার পাশাপাশি এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে আলাদা করে কন্ট্রোল রুম তৈরি করা, নির্বাচন কমিশনকে রোজ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপেও রিপোর্ট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এনফোর্সমেন্ট এজেন্সি ছাড়াও আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন জেলা শাসক, পুলিশ সুপার। মূলত নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। প্রসঙ্গত, এই সপ্তাহের শেষের দিকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 8ই মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা। রবিবার সন্ধ্যায় কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের মুখে রাজ্যের প্রস্তুতি কেমন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নিরাপত্তার হাল হতকিত, আইন শৃঙ্খলা রক্ষায় কি ব্যবস্থা ইত্যাদি একাধিক বিষয় খতিয়ে দেখা হবে নির্বাচন কমিশনের তরফে। নীরব কেন মোদী? গত কয়েকদিন ধরে ইতিমধ্যে বিরোধীদের এই প্রশ্ন শিরোনামে। অবশেষে নিজের মতামত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা সর্বত্র শান্তির প্রচেষ্টা চালিয়ে যাব। একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিস্থিতি। আমাদের আলোচনা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম বিশ্ব বড় কূটনৈতিক ক্ষমতা সম্পন্ন একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রুশ অব ল দ্য ডিপ্লোমেসিতে বিশ্বাস রাখি। তবে শুধুমাত্র সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা সর্বত্র শান্তির প্রচেষ্টা চালিয়ে যাব। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। ইন্দিরা গান্ধী একসময় গ্রুপ অফ নেশনস এর নেতৃত্ব দিয়েছিলেন প্যালেস্টাইনের ক্ষেত্রে, এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ভারতবর্ষের একটা বিরাট ভূমিকা ছিল। অন্যদিকে যে কারণে কাশ্মীরের মতো স্পর্শকাতর একটি ইস্যুতে সবকিছুর ঊর্ধ্বে উঠে ইরান আমাদের পাশে ছিল, সেই তাদের ধর্মগুরু সুপ্রিম লিডারের হত্যায় আজ নির্লজ্জভাবে ভারত সরকারের নীরব হয়ে রয়েছে। উল্টে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। তৃণমূল শাসক সৌগত রায় বলেন, একেবারে নীরব ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এমনকি খামেনেইয়ের মৃত্যু হওয়ার সেটা
নিয়েও দুঃখ প্রকাশ করেনি। এটা ভারতীয় পররাষ্ট্রনীতির একটা ব্যর্থতা বলা যায়। কেন ট্রাম্প কিছু করলে সেই ব্যাপারে মোদি নীরব থাকেন? উনি বলেন, ট্রাম্প মাই ফ্রেন্ড। তবে এবার নিজের মতামত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।